হ্যালো বন্ধুরা, ট্রাভেল অ্যান্ড মিউজিক উইথ শরৎ চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। লাস্ট ভিডিওতে আমরা দেখিয়েছিলাম আমরা কিভাবে হাসনাবাদ আসলাম, আর আজকের ভিডিওতে আমরা ঘুরবো হাসনাবাদ থেকে কাছেই টাকি শহরের কি কি আছে আমরা ঘুরে দেখব। হাসনাবাদ বা টাকির মিনি সুন্দরবন, যা ইছামতির তীরে অবস্থিত। এই মিনি সুন্দরবন যাকে বলা হয় গোলপাতার ফরেস্ট। আমরা দেখব পূবের রাজবাড়ি, রায়চৌধুরী জমিদার বংশের সেই পুরনো প্রায় ব্রিটিশ আমলের তৈরি পূবের রাজবাড়ি এবং রাজবাড়ি ঘাট। এটা হচ্ছে রাজবাড়ি ঘাট, যেটা পূবের রাজবাড়ির রাজাদের নামে আর কি এই ঘাটটি তৈরি হয়েছে, যা একদম পাশেই ইছামতি নদী দেখতে পাচ্ছেন। আমরা দেখব জেনারেল শঙ্কর রায় চৌধুরীর বাড়ি, যা কিনা টাকিতে অবস্থিত। আর দেখব টাকি মালদ্বীপ রিসর্ট, যা কিনা মালদ্বীপ আইল্যান্ডের আদলে তৈরি। এইগুলো আমরা ঘুরে আমরা আবার ঠিক আজকেই ফিরে যাব, মানে ট্রেন ধরে শিয়ালদাতে। আমরা হাসনাবাদ স্টেশন থেকে 500 টাকা একটা টোটো ভাড়া করে নিলাম, আর যেই জায়গাগুলো বললাম সেই 5-6টা জায়গা আমরা ঘুরে দেখব। সেটা একটা নির্দিষ্ট পয়েন্টে। সেই জায়গাগুলো হচ্ছে রাজবাড়ি ঘাট, জেনারেল শঙ্কর রায় চৌধুরীর বাড়ি, গোলপাতা ফরেস্ট, তারপরে মালদ্বীপ রিসর্ট। আমরা হাসনাবাদে নেমেছি, কিন্তু টাকিতে নামলে আরো কাছাকাছি হয়, আমরা জানতাম না। আচ্ছা, আমাদের প্রথম দর্শনীয় স্থান হচ্ছে রাজবাড়ি, পূবের রাজবাড়ি। পূবের বাড়ি বা টাকি রাজবাড়ি একসময় রায়চৌধুরী জমিদার পরিবারের বাসস্থান ছিল, যা ব্রিটিশ আমলে তাদের সম্পদ এবং সামাজিক সাংস্কৃতিক গুরুত্ব প্রদর্শনের জন্য নির্মিত হয়েছিল। 10 টাকা টিকিট কেটে ঢুকলাম এই রাজবাড়িতে, জনপ্রতি 10 টাকা। ভিতরটা ঠিক এরকম। যদিও প্রাসাদটি এখন জরাজীর্ণ অবস্থায় রয়েছে, তবু এটি একটি গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক এবং পর্যটন আকর্ষণ হিসেবে রয়ে গেছে, যা বাঙালি ও ইউরোপীয় স্থাপত্য শৈলীর মিশ্রণ। প্রথমে ভিতরে ঢুকেই একটি প্রদর্শনীয় কক্ষ চোখে পড়ল, যেখানে পূবের রাজবাড়িতে অতীতে কি হতো এবং তার চিত্রায়ন করা আছে। আর উপরে দেখুন এইভাবে কাঠের বিম দিয়ে কারুকার্য করা রয়েছে। পূবের রাজবাড়ি ছিল জমিদার জগবন্ধু রায় চৌধুরীর বাসভবন এবং তাদের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করত। এটি ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল, যখন ধনী জমিদাররা তাদের মর্যাদা প্রদর্শনের জন্য এই ধরনের বিলাসবহুল অট্টালিকা নির্মাণ করতেন। এখানে একটি বিখ্যাত ঠাকুর দালান রয়েছে, যা তুলনামূলকভাবে সুরক্ষণাবেক্ষণ করা হয় এবং প্রতি বছর ঘটা করে এখানে দুর্গাপুজোর আয়োজন করা হয়, যা কিনা প্রাসাদের ইতিহাস এবং স্থাপত্য জমিদারদের অতীত জীবনের এক ঝলক দেখায়। এই কক্ষে কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি, যা অতীতে পূবের রাজবাড়ির কেমন রূপ ছিল তা তুলে ধরা হয়েছে। এখানে দুর্গা প্রতিমা বিসর্জন বা পুজো কেমন ভাবে হতো তার বিভিন্ন চিত্রকলা বা ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা প্রথম দেখলাম পূবের রাজবাড়ি, যা আমাদের টোটোওয়ালার সাথে কথা হয়েছিল। হাসনাবাদ স্টেশন থেকে নিয়েছিলাম বিশ্বজিৎ মণ্ডলকে। দ্বিতীয় আমাদের দর্শনীয় স্থান হচ্ছে রাজবাড়ি ঘাট। এই যে রাজবাড়িতে যে দুর্গা পূজা হতো তার যে প্রতিমা বিসর্জন হতো যেই ঘাটে, সেই ঘাটে আমরা এখন এগোচ্ছি। এখন আমরা যাব রাজবাড়ির ঘাটে, চলুন আমার সাথে। রাজবাড়ি থেকে খুব কাছেই ছিল রাজবাড়ি ঘাট। এই আমরা রাজবাড়ি ঘাটে প্রবেশ করছি। রাজবাড়ি ঘাট হচ্ছে টাকির একটি, মানে বলতে পারেন কেন্দ্রে অবস্থিত একটি পর্যটন স্থল।
এবং ঘাটটি খুব সুন্দরভাবে সাজানো বাঁধানো রয়েছে। আপনি ঘাটে বসতে পারবেন, মানে ঘাটের ধারে বসার জায়গা আছে, সেখান থেকে আপনি নদীর দৃশ্য, অপরূপ দৃশ্য নিতে পারেন। এই ঘাটের ধারে আপনি কি কি করতে পারবেন? আপনি এই ঘাটের ধারে শীতকালে পিকনিক করতে পারবেন। এখানে নৌকা বিহারের ব্যবস্থা আছে। একটা লঞ্চ নিতে গেলে আপনাকে 1000 টাকা দিতে হবে, মানে 10 জন ম্যাক্সিমাম যেতে পারে। 100 টাকা পার হেড, আপনি একজন গেলেও 1000 টাকা, 10 জন গেলেও 1000 টাকা। আর এই ঘাটেই হয় সেই বিখ্যাত প্রতিমা বিসর্জন, দুর্গা প্রতিমা বিসর্জন, যখন এপার বাংলা ওপার বাংলা একসাথে মিশে প্রতিমা বিসর্জন হয়, এবং সেটা দেখার জন্য দুই বাংলার প্রচুর মানুষ এখানে জড়ো হয়। সেটা একটা দেখার মতন দৃশ্য। বেশ কয়েকটা আপনি গেস্ট হাউস পাবেন থাকার জন্য, এবং নদীটাকে উপভোগ করতে পারবেন। এই যে এখানে লেখা আছে আই লাভ টাকি। এই যে ইছামতি নদী, এখানেই সেই বিখ্যাত বিসর্জন হয়। সারাদিন ঘোরাঘুরি পরে যদি আপনার একটু খিদে পায়, তবে এখানে প্রচুর আপনি রেস্তোরাঁ পাবেন, যেখানে আপনি বিভিন্ন স্বাদের খাবার পাবেন। আর এটা ঠিক রাজবাড়ি ঘাটের কাছেই। বিধান সৈকত, অতিথিশালা 1, হোটেল ভূমি, প্রচুর হোটেল আছে আশেপাশে। আর এখানে সুলভ শৌচালয় আছে, স্নানাগার আছে। আর এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের একটা ইনফরমেশন সেন্টার, আর রয়েছে আর্মিদের একটা ওয়াচ টাওয়ার। মানে কি সুন্দর দৃশ্য, এত ভালো লাগছিল নদীর পাশ দিয়ে যেতে যেতে। ইছামতি নদী, আর ও পারে দেখা যাচ্ছে ওই হচ্ছে বাংলাদেশ। যে গাছগুলো, ও পারটাই বাংলাদেশ, নদীটা হচ্ছে দুই দেশের সীমারেখা। ওই দেখুন একটা বেশ বড়সড় হোটেল, হোটেল সাথী। আমরা স্পষ্টতই বাংলাদেশ দেখতে পাচ্ছি ওপারে। ওটা হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা জেলা। আমাদের এখানে যেমন উত্তর 24 পরগনা জেলা, ওইদিকে সাতক্ষীরা জেলা। আর আমরা টোটো নিয়ে এগিয়ে চলেছি গ্রামীণ পরিবেশের মধ্যে দিয়ে, সবুজে সবুজ, চোখ জুড়িয়ে যাওয়ার মতন। আমরা এই মুহূর্তে প্রাক্তন সেনাপ্রধান শ্রী শঙ্কর রায় চৌধুরীর বাড়ি দেখতে যাচ্ছি। ওই যে ডান দিকে যে সাদা বাড়িটি, সেই বাড়িটি হচ্ছে প্রাক্তন সেনাপ্রধান শঙ্কর রায় চৌধুরীর বাড়ি। উনি 22শে নভেম্বর 1994 সাল থেকে 30শে সেপ্টেম্বর 1997 সাল অবধি আমাদের সেনাপ্রধান ছিলেন। আর প্রাক্তন সেনাপ্রধানের বাড়ির ঠিক পিছনে রয়েছে দুর্গা দালান। এখানে প্রতি বছর ঘটা করে দুর্গাপূজা হয়, এবং এই বাড়িতে আপাতত কেউ না থাকলেও কিছু কেয়ারটেকার থাকে, কিন্তু বাইরে থেকে বা যারা দূরে থাকে তারা পুজোর সময় পরিবারের লোকজন এখানে জড়ো হয়। এবার যাব মূল আকর্ষণ, গোলপাতার ফরেস্ট। গোলপাতা ফরেস্ট অ্যাকচুয়ালি গোলপাতা একটা গাছের নাম, সেই গাছের আধিক্য থাকায় সেই জঙ্গলের নাম গোলপাতা ফরেস্ট, অথবা স্থানীয় ভাষায় বলা হয় মিনি সুন্দরবন। আচ্ছা, গোলপাতা ফরেস্টে যাওয়ার আগে একটা চেকপোস্ট পড়বে, আর্মিদের চেকপোস্ট। সেখানে কিন্তু আধার কার্ড বাধ্যতামূলক, সেটা তারা রেখে দেবে, ফেরার সময় নিয়ে যেতে হবে। এখান থেকে আবার ভ্যান নিলাম 10 টাকা, যাতায়াত মিলে 20 টাকা, 10 টাকা যাওয়া, 10 টাকা আসা। তো আমরা এই ভ্যানে করে যাচ্ছি গোলপাতা জঙ্গলের দিকে। চলুন। আচ্ছা, আমরা যে টোটো নিয়ে এসেছিলাম তিনি কিন্তু আমাদের জন্য ওয়েট করবে। আমরা ফরেস্ট ঘুরে এসে সেই টোটোতে আবার ফিরে যাব, আর ওনাকে এই ভিতরে ঢুকতে দেবে না চেকপোস্টের এপারে, সেখানে আমাদের ভ্যানে করেই যেতে হবে। আমাদের নামিয়ে দিল এখানে, এই যে ভ্যানওয়ালা, উনি এখানে থাকবেন, ওনার ভ্যানে আমরা আবার ফিরে যাব। এই টাকি পৌরসভা পরিচালিত মিনি সুন্দরবন। আমরা গোলপাতা জঙ্গলের মধ্যে প্রবেশ করে গেছি। বর্ডার সিকিউরিটি ফোর্স, জালালপুর। সুন্দরবন না যেতে পারি, মিনি সুন্দরবন তো আছেই হাতের কাছে। তো আমরা প্রবেশ করলাম মিনি সুন্দরবন অথবা গোলপাতা ফরেস্ট। এটা ইছামতি নদীর তীরে, টাকির থেকে একটু দূরে অবস্থিত। আর হ্যাঁ, দেখুন ওই যে গাছে লেখা রয়েছে, এই গাছটির নাম ডেউয়া। আর যার নামে এই জঙ্গল, সেই গোলপাতা, জানেন কোন গাছগুলো? আমি দেখাচ্ছি। এই যে দেখুন, পাতা গোল নয়, কিন্তু এটা গোলপাতা এই গাছের নাম, বা বলা যেতে পারে গোলপাতা পাম গাছ।
আচ্ছা, এখানে একটা ছাউনি দেওয়া জায়গা আছে, আর এই যে এখানেও শৌচালয় আছে ভেতরে। এটা একটু জঙ্গলের ভিতরে। এই সাইডটা রিভার সাইড, আর আরেক সাইড দিয়ে যেটা আমরা আসলাম, প্রবেশ করলাম, আর একটা সাইড আছে টাওয়ার সাইড। আমরা প্রথমে রিভার সাইডে যাব। দেখুন কি লেখা আছে, মিনি সুন্দরবনে ব্রিজ থেকে নিচে জঙ্গলে নামা কঠোরভাবে নিষিদ্ধ। অবশ্যই এটা পালন করবেন কিন্তু। আর এই জঙ্গল খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি। হ্যাঁ, এবার চললাম আমরা রিভার সাইডের দিকে। এই দেখুন বাইনাকুলার নিয়ে ওপারে টুরিস্ট দেখছে, 10 টাকা করে বাইনাকুলার ভাড়া পাওয়া যায়। ওই যে বাংলাদেশ সবচেয়ে কাছে, এদিক থেকে মানুষজন যাচ্ছিল, ক্যামেরাতে দেখা যাচ্ছে না, কিন্তু আমরা খালি চোখেও দেখতে পাচ্ছিলাম ওপারে মানুষ হাঁটাচলা করছে। আর ওপারে মানুষ আমাদের দেখে ছেলেরা চিল্লাচ্ছিল, সেই আওয়াজটাও শুনুন। কি শুনতে পাননি বুঝি? আর একবার রিওয়াইন্ড করুন, দেখুন খুব আস্তেই শোনা যাচ্ছে। রিভার সাইড আমাদের ঘোরা হয়ে গেল। আমরা এবার টাওয়ার সাইডে যাব। এই হচ্ছে টাওয়ার সাইড। ভেতরের রাস্তাগুলো সেম। সুন্দরবনের দোবাকিতে এরকম ক্যানোপি ওয়াক করা ছিল, এরকম ঢালাই করা জায়গা ছিল, সিমেন্টিং করা ছিল। এই আমরা চলে আসলাম টাওয়ার সাইডে। এখানে আবার একটা ছোট্ট দোকান আছে, যেখানে আপনি জলের বোতল, চিপস, কিছু স্ন্যাক্স পেয়ে যাবেন। আমরা একটু টাওয়ারের উপর থেকে জঙ্গলটা উপভোগ করি। এই যে দেখুন, একদম ম্যানগ্রোভ ফরেস্ট যাকে বলা হয়। আর এই জঙ্গলের ওপরে ওই নদীটা ওই দিক থেকে চলে গেছে, আর এদিকে পাশে আর্মি ক্যাম্প রয়েছে। আমরা গোলপাতা ফরেস্ট দেখে এবার আমরা বেরিয়ে যাচ্ছি বাইরে। আর জানি না আমাদের টোটো ভাই কি কি দেখাবে। কেমন লাগলো জায়গাটা? আমার তো খুব সুন্দর লেগেছে। সুন্দর, পরিবেশটাই আলাদা। এই যে বলছিলাম না, আমাদের ভ্যান ওয়েট করছিল। আমরা আবার এই গোলপাতা ফরেস্ট থেকে এই ভ্যানে করে আমরা আবার যাবো সেই চেকপোস্টে। চেকপোস্টে আবার ওখানে কিন্তু আমাদের টোটো দাঁড়িয়ে আছে। আর অবশ্যই কিন্তু আপনারা আধার কার্ড নিয়ে আসবেন। আধার কার্ড অরিজিনাল চেকপোস্টে রেখে দিবে। এই তো আমরা চেকপোস্টে চলে আসলাম। আমরা আবার আমাদের পরিচয় দিয়ে আমাদের আধার কার্ডটা সেখান থেকে নিয়ে নিব। চেকপোস্টের ওখানে ভিডিও করতে দেয় না বলে আমি দেখাতে পারছি না। এই যে সেই প্রথম টোটোটি যেটি করে আমরা এসছিলাম, আমরা আবার টোটো করে ফিরে যাচ্ছি। এবার আমরা প্রবেশ করব টাকি মালদ্বীপ রিসোর্টে। হ্যাঁ, অদ্ভুত না? টাকি মালদ্বীপ রিসোর্ট 20 টাকা করে পার হেড টিকিট নিল। প্রথম বুঝতে পারছিলাম না এটা পার্ক না রিসোর্ট। তো ভিতরে ঢুকতেই আমাদের ধন্দ কেটে গেল। এটা অ্যাকচুয়ালি রিসোর্ট এবং পার্কের মতো করে বানানো রিসোর্ট, যেখানে আপনি ডে আউটিং করতে পারবেন টিকিট কেটে। এটা ঘুরে আবার বেরিয়ে আসতে পারবেন। আচ্ছা, মালদ্বীপ রিসোর্ট কেন মালদ্বীপ নামটা আসলো? এই কারণে দেখুন, মালদ্বীপে আপনি দেখেছেন ওখানে রিসোর্টগুলো জলের উপর অর্থাৎ সমুদ্রের উপর থাকে। আর এখানে যে রুমগুলো বানানো হয়েছে প্রত্যেকটাই সমুদ্রের মতন, ঠিক মানে জলের উপরে বানানো হয়েছে। মানে ওটার সাথে এটা মিলকরণের জন্য টাকি মালদ্বীপ রিসোর্ট নামটা দিয়েছে। যেখানে সুন্দর একটি পার্ক আছে, বড় পুকুর আছে, আর বসার জায়গাও আছে। এখানে দেখছি একটা মেম সাহেব, কালো মেম সাহেব ল্যাপটপ নিয়ে বসে আছেন। দেখি ওনার ল্যাপটপে কি দেখা যাচ্ছে। না, ল্যাপটপ তো চলছে না, মনে হচ্ছে হ্যাং হয়ে গেছে। বাই বাই করে আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম। আর এবার রুমগুলো দেখুন, জলের উপরে, খুব সুন্দর, খুব ভালো লাগলো। দুটো করে রুম দুদিকে আছে, টোটালটাই জলের উপর যতগুলো রুম আছে। আর এই দিকটা দেখুন খুব সুন্দর। এদিক দিয়ে গেলে রিসেপশন, আপনি রিসেপশনে খাবার অর্ডার দিয়ে দিনে দিনে এখানে অনেক খাওয়ার জায়গা আছে, সেখানে বসে খেতে পারবেন। আচ্ছা, মালদ্বীপ রিসোর্ট ঘোরা হয়ে গেলে সন্ধ্যা হয়ে আসছে। আমরা এবার ফিরে যাব, বনবিবি ব্রিজ দেখবো, কিন্তু কতটা দেখতে পারবো জানি না। নদীর পাশ দিয়ে আবার ফিরছি। এই হচ্ছে বনবিবি ব্রিজ, যেটা হাসনাবাদ থেকে হিঙ্গলগঞ্জকে কানেক্ট করে। ওপারে কালীপুর আছে, বা কালীতলা বা কালীপুর, এই ধরনের কিছু একটা। তো ব্রিজের উপর লাইট নেই, আমি ব্রিজ থেকে নিচের অংশটাও দেখাতে পারছি না, ব্রিজটাও অন্ধকার হয়ে আছে। তো আমরা ব্রিজে বেশিক্ষণ থাকলাম না, আমরা ফিরে গেলাম। আমাদের টাকি ঘোরা হয়ে গেল। আরো অনেক কিছু দেখার আছে, যেখানে কিছু পুরানো মন্দির আছে, এবং টাকিতে কিছু বাংলা সিনেমার শুটিং হয়েছে, কিছু রাজবাড়িতে, যেমন গয়নার বাক্স। তো যাই হোক, সারাদিনটা আমরা খুব ভালো মতন কাটালাম। আমরা এবার হাসনাবাদ থেকে ট্রেনে উঠলাম। ট্রেনে উঠে আমরা যাব বারাসাত। বারাসাত থেকে আমরা আবার ট্রেন ধরে যাব শিয়ালদা। হয়ে গেল 3-3-3-2-2 হাসনাবাদ বারাসাত লোকাল। কেমন লাগলো ভিডিওটা বলবেন
খারাপ লাগলেও বলবেন, ভালো লাগলেও বলবেন। ট্রেন এগিয়ে চলেছে। আমরা সারাদিন আমরা অনেক বেলা করে এসেছিলাম। এবার আমরা এই যে বারাসাত থেকে ট্রেন ধরবো। আমরা বারাসাতে পৌঁছে গেছিলাম। এই ট্রেন ধরে আমরা যাব শিয়ালদায়। শিয়ালদা হাসনাবাদ প্রচুর ট্রেন আছে। যাই হোক, ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না, এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।